অনেক সময় সাংবাদিকতা করেছি, এখনো যদিও আসলে সেইভাবে সাংবাদিকতা করি না। তা যাই হোক, পরম সৌভাগ্য যে 54 বছর পরে আমি অর্থাৎ একজন সাংবাদিক, আপনাদের একজন সহকর্মী, সে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিটের আহ্বায়ক মানে ইউনিট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছে। এটাই কিন্তু প্রথম, এটাই শেষ। এরপরে যদি কেউ এখানে আসে, হ্যাঁ, সে হয়তো ডুগডুগি বা ডুগডুগি দিয়ে গুলি করা সাংবাদিক আছে না, হ্যাঁ, সে তারা এটা হলো আমার 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হলো যে একটা ভুল কনসেপ্ট এই অবস্থা একটা জিনিস আমাদের জানা দরকার যে বিগত আওয়ামী লীগ স্বৈরাচার আমলে, ফ্যাসিস্ট আমলে প্রায় 15 বছর এই সংসদে কোনো কার্যক্রম ছিল না, বন্ধ ছিল। শেষের দিকে কি হলো, শেষের 5-7 বছর আগে এই সমস্ত সংসদকে নানান ইয়েতে করার জন্য তখন ডিসিদেরকে এই সংসদের দায়িত্ব দেওয়া হয়। এবং আপনারা যদি বলেন, প্রশ্ন করেন অনেকে যে কি ব্যাপার, কত বড় সংসদ ভবন থাকতে এখানে মিটিং করতেছেন কেন? এখন পর্যন্ত কিন্তু ডিসিরা আমাদের সেই ইয়েগুলো হ্যান্ড ওভার করে নেয়। আর আমি প্রচলিত নিয়ম বিধি মোতাবেক আমি আগেতে চাই, যেহেতু আমি সাংবাদিকতা করছি, আমার এই কার্যক্রমের সময় কিন্তু আপনাদের সম্মান জড়িত, খেয়াল রাখবেন। আমি যদি সাংবাদিকরা ভুল করি, অন্যায় করি, তাহলে সমস্ত সাংবাদিক আপনারা গালি দেবেন, মানুষ আপনাকে বলবে যে কি করলেন এটা আপনার। তো যাই হোক, এখন আমাদের দ্বিতীয় বিষয়টা সেটা হলো যে আমরা অলরেডি গভর্নমেন্টের মন্ত্রণালয় থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছে। যেদিন চিঠি ডিসি আমাকে হ্যান্ডওভার করবে, সেদিন আমি সেখানে গিয়া অবস্থান করবো, সেখানে আমার কার্যক্রম পরিচালনা করবো। কেন কতগুলো জিনিস নিয়ে সুস্পষ্ট ইয়া থাকা দরকার। 11:30 চালু করছি। বিগত অর্থাৎ থেকে জুলাই মাসের প্রথমার্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পুনর্গঠিত হয়। একটা আহ্বায়ক কমিটি করা হয়, 11 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি হয়। সেই আহ্বায়ক কমিটি পরে প্রত্যেকটা জেলায় জেলা আহ্বায়ক কমিটি গঠন করে। তো যাই হোক, লালমনিরহাট আহ্বায়ক কমিটি প্রথম এটা গঠিত হয়েছিল ফিরোজুর রহমান নান্নুর নেতৃত্বে। পরে যাই হোক, সেন্ট্রাল কমিটি নানান অভিযোগের প্রেক্ষিতে ওনার সেই কমিটিটা বাতিল করে আমাকে বলে যে শোয়েব ভাই, আপনি একটা কমিটি জমা দেন। যেহেতু এই প্রক্রিয়াটার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, আমি করে একটা জমা দিলাম। এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হলো যে যারা মুক্তিযোদ্ধা সংসদে কমিটিতে থাকবে, অর্থাৎ আহ্বায়ক কমিটি বা যে কোনো কমিটিতে থাকবে, থানা কমিটি, উপজেলা ইউনিয়ন কমিটি, তাকে অবশ্যই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হতে হবে। অর্থাৎ সে অবশ্যই তাকে সশস্ত্র মুক্তিযুদ্ধ হইতে হবে এবং গান গাওয়া কোনো মুক্তিযুদ্ধ হবে না। এটা গেল একটা। 2 নম্বর হলো যে তাকে অবশ্যই বিগত দিনে যে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে, এই মুক্তিযোদ্ধা তৈরির সঙ্গে যার সংশ্লিষ্টতা নাই, সেই থাকতে পারবে। অর্থাৎ আমি মুক্তিযোদ্ধা তৈরিতে সহযোগিতা করি নাই এবং মুক্তিযোদ্ধা তৈরিও করি নাই। এই দুটো ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরি হলো কোন রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি এই সংগঠনের মধ্যে নেতৃত্বে থাকতে পারবে না। অর্থাৎ আহ্বায়ক কমিটি, জেলা কমিটি হোক, উপজেলা কমিটি হোক, তারা থাকতে পারবে না। ফলে আমি এটা কমিটিকে সংশোধন করে 3য় পর্যায়ে একটা কমিটি দিয়ে আমি এনাদেরকে নিয়ে আমরা কমিটি করেছি। কমিটি আমি পরে আপনাদের বলবো, ওদেরকে প্রত্যেকের নাম বলবো আমরা কোথায় একটা আসছে। এটা একটা গেল। আপনারা শুনে আশ্চর্য হবেন যে যখন বঙ্গবন্ধু দেশে আসে নাই, প্রথম যখন মিটিং হয় 1972 সালে, 72 সালের প্রথম মিটিংয়ে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সভাপতিত্ব করলেন। সেই সময় উনি একটা রেজলিউশন করা হলো, মন্ত্রী পরিষদ বৈঠকে হলো যে 80,000 মুক্তিযোদ্ধার জন্য তাদের প্রত্যেকের ভাতা নির্ধারণ করে উনি একটা বাজেট পেশ করা হলো মন্ত্রী পরিষদে এবং অনুমোদন করা হয়। সেই 80,000 মুক্তিযোদ্ধা আজকে রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে, দলীয়করণ, বাণিজ্যকরণ এবং আত্মীয়করণের মাধ্যমে এখন 2,05,000-এর অধিক মুক্তিযোদ্ধা ভাতা পায়। চিন্তা করতে পারেন, কোথায় 80,000, 2,000। অর্থাৎ এটাকে রাজনৈতিক ভাবে নিয়ে দলীয়করণ করে। যদিও মুক্তিযোদ্ধা সংসদে স্পষ্ট লেখা আছে যে এটা কোনো রাজনৈতিক
কোনো দলীয় কোনো সংগঠন নয়, ওরা সম্পূর্ণ অজ্ঞানী। দুঃখজনক যে বিগত দিনে যারা রাজনীতি 54 বছরে কি করা হয়েছে, দলীয় লোকদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কমান্ডার বানানো হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলি, বিগত স্বৈরাচার আমলে মেজবাউদ্দিন হলো ইউনিট কমান্ডার, প্লাস সে হলো আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। এইভাবে কি হয়েছে, এইভাবে সমস্ত থেকে হাজার হাজার জাল মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন যে জন্মেছে 63 সালে, বড় ভাই 63 সালে, ছোট ভাই মুক্তিযোদ্ধা হয়েছে। কেন ইমাজিন, বড় ভাই কমপ্লেন করছে জামু কাছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দেখতেছে, কিন্তু আস্তে আস্তে মুক্তিযোদ্ধা কিন্তু আমরা কমন নিয়ে করতেছি। এ পর্যন্ত 8000-এর মধ্যে 7000 অলরেডি ঝরে পড়ে গেছে। তারপরে আরো আশ্চর্য হয়ে যাবেন, এখন বড় ভাই বললো যে আমার জন্ম 63 সালে, ও মুক্তিযোদ্ধা হয় কিভাবে? তাকে ডেকে নিয়ে যাওয়া হলে তাকে জবাব দিতে পারে, তাকে বাতিল করে দেওয়া হয়েছে। আরেকজন বীরাঙ্গনা, দেখবেন যেগুলো মহিলা চটকে আমি মুক্তিযোদ্ধা, এরকম উঠে আমি মুখের দিকে তাকে দেখে যাবো। 74 সালে জন্ম, সে বীরাঙ্গনা ভাতা পায়। চিন্তা করতে পারেন, এইভাবে শুধুমাত্র রাজনীতিকরণের মাধ্যমে এই মুক্তিযোদ্ধা সংকটটাকে ধ্বংস করে দিয়ে আমাদের মধ্যে সাধারণ মুক্তিযোদ্ধা, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে খুবই অসাধারণ মানুষ যারা আমরা বসে আছি, আমরা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে রাজনৈতিক কারণে এই মুক্তিযোদ্ধারা যথাযোগ্য সম্মান পায় না। এই মুক্তিযোদ্ধাকে যার ফাঁসি হয়েছে নিজামী মুজাহিদি, তাদের কাছে কম্বল নিতে হয়েছে। দিস ইজ দ্য ট্র্যাজেডি। আজকে আমরা কি করি, আমরা প্রতি মুহূর্তে সত্য ভুলে যাই, যখন পরিবর্তন ঘটে আমরা সত্যকে ভুলে যাই, সত্যকে আমরা মনে রাখি, সত্যকে মনে রাখতে হবে। তো এখন যাই হোক, আমরা যেটা আসে আছে, আমার যে উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আমরা যত কাজ করতে পারি, এবং আমার এই কমিটির উদ্দেশ্য বলি, এই কমিটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করবো। আহ্বায়ক কমিটি মানে কি? হ্যাঁ, অনেকে অবশ্যই কমিটি নিয়ে নানান ধরনের বিরূপ বক্তব্য, বিরূপ কথাবার্তা বলে, যে আমার কানে আসে, অনেক কষ্ট লাগে, কিন্তু উপায় নেই। হ্যাঁ, আর আমার কথা বলে আমি জানি যে আমি প্রায় 2 বছর থেকে বেশি প্রায় 3 বছর ধরে আমি ঢাকায় থাকি। তারপরে কিন্তু আমি এই ঢাকার আমার সেন্ট্রাল কমিটি যারা ছিল, আসলে আমার সেন্ট্রাল কমিটি যাওয়ার কথা ছিল, বুঝলেন, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের রেঞ্জ কিন্তু খুবই হালকা, কিন্তু অর্থাৎ দৌরত্ব যেটা বলা হয়, দৌরত্ব তো খুব হালকা। আমার দৌরত্ব টেকে নেই, যার জন্য সেন্ট্রাল কমিটি মেম্বার হতে পারে, সত্যি কথা বলতেছি। তারপরে আমাকে বলে ডিস্ট্রিক্ট কমিটি দেওয়ার বললো, তখন আমি নান্দু ভাই প্যানেল দিল, নান্দু ভাই বাড়ি আমার বাড়ি সকালে আগে, আমি ওই জন্য প্যানেল দিলাম না, আমি আর ওনার সঙ্গে আমি বিয়ে করবো। তারপরে দেখা একটা পর্যায়ে আমার বিরুদ্ধে অভিযোগ প্রেক্ষিতে আমাকে বাতিল করে, তখন আমাকে দেওয়া হয়। আমি এবার পরে আমি এবার এটাকে সংশোধন করে থার্ড একটা কমিটি আমি স্টার্ট করেছি, যে কমিটি আমার কার্যক্রম করবো। আমার উদ্দেশ্য হলো ভুয়া মুক্তিযোদ্ধা বের করা, 1 নম্বর ট্রেস করা, এবং ট্রেস করা এটা মানে খুব স্পষ্ট করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এটা কিন্তু আপনাদের হেডলাইন হবে। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। এখন রাষ্ট্রের দায়িত্ব এই সকল ভুয়া মুক্তিযোদ্ধাকে অপসারিত করা, বরখাস্ত করা, করে প্রকৃত মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেওয়া এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেওয়া। এই জন্য আমাদের দাবি। আমরা কি করবো, আমরা সভ্য সমাজের জন্য আসছি। আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নাই, কিন্তু খেয়াল রাখেন। অনেকে বলে যে ভাই, কমান্ডারের মধ্যে আমার 12টা বাদ হয়ে গেছে। না, আমার কোনো ক্ষমতা নেই, খেয়াল রাখেন, আমার কোনো ক্ষমতা নেই যে আমি মুক্তিযোদ্ধা আমি কি করতে পারি, আমি বড়, সেটা আপনিও পারেন, সেটা এই যে রাশেদও পারে। যে দলি বলে সে ওই যে কল্লোল, সে একটা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, সেটা ভুয়া, এটা সেও ইয়ে করতে পারে, সেও ইস্যু করতে পারে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতি সপ্তাহে 2 দিন করে বসে, এবং 3টা গ্রুপের মধ্যে প্রতি সপ্তাহে বা সম্ভবত এই 100 কাছাকাছি মুক্তিযোদ্ধাকে ইয়ে করা হয়, মানে ইন্টারভিউ করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তারপর দেখা যায় যে 100 10টা থেকে কোথাও হয়, কোনো 5টা থেকে, কোনো সময় থেকে না, এরকম হচ্ছে, এইভাবে আচ্ছাদ বাইরে হচ্ছে। এবং এটা কিন্তু অত্যন্ত সংকটীয় কাজ, ভুয়া মুক্তিযোদ্ধা বিতরণ করা। তারা এতভাবে এস্টাবলিশ যে কল্পনা করতে পারবেন না। আরো একটা যদি বলি, এটাও কিন্তু আপনাদের জন্য গ্রহণযোগ্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সর্বদলীয় সংগ্রাম পরিষদ যেটা হয়েছিল ভারতে, সর্বদলীয় সংগ্রাম, তার সভাপতিত্ব করলেন, উনি মুক্তিযোদ্ধা হতে পারেন নাই। ডাক্তার কামাল হোসেন থাকলেন বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায়, উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেলেন, উনি জেলখানা থেকে যুদ্ধ করলেন। আর মাওলানা ভাসানী সে ইয়ে করতে পারলো না, সে ভারতে সে সভাপতিত্ব করলো ইয়েতে, সর্বদলীয় সংগ্রাম কমিটিতে, সে মুক্তিযোদ্ধা হতে পারেনি। দিস ইজ দ্য প্রবলেম। অর্থাৎ হলো কি, মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বুঝলেন, কল্পনাই করতে পারবেন না।
এটা হলো উদ্দেশ্য। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে সাংবাদিকদের প্রতি, সেটা হলো যে আপনারা এগুলো দেখবেন, খুঁজবেন, কিন্তু দয়া করে ওই মানুষের কষ্ট দেওয়ার জন্য কিছু করিয়েন না। যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি মনে করেন, সেটা আপনি লিখবেন, এবং লিখবেন বা সত্যতা যাচাই করে লিখবেন। প্রয়োজনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপনি চিঠি লিখবেন, আজকে যাতে কেন এই কারণে বলছি কি না শুনেন, এটা খেয়াল রাখবেন। আজকে যে আমি ভাতাটা পাই, এটা আমি আমার তো 20,000 টাকা করে দেয়, সবাই পায় 20,000 টাকা, আমি 20,000 টাকা পাই। এটা কিন্তু কমপ্লিটলি রাজস্বের টাকা, এটা কোনো অনুদানের টাকা না, রাজস্ব, এবং কোনো বিশ্ব ব্যাংকের ঋণের টাকা না। আচ্ছা, এটা কি বলতে পারবেন আমরা যে ভাতা, যে বিরুদ্ধ ভাতা যেগুলো দেই, এটা কোথাকার টাকা? এটা হলো বিশ্ব ব্যাংকের ঋণ করা টাকা, বৃদ্ধ ভাতা। তথ্য দিয়ে এটা আমাদের বৃদ্ধ ভাতা পায় মাত্র 650 টাকা। ইংল্যান্ডে একটা বৃদ্ধ পায় অনেক বেশি টাকা পায় আমাদের চেয়ে। তো যাই হোক, সেটা বিষয়টা। এখন আমি এটা অনুরোধ করবো আপনাদেরকে, এটা সহযোগিতা করবেন এইভাবে, যে একটা আছে, একটা মুক্তিযোদ্ধা নয়, আপনি জানেন, ওর বিরুদ্ধে ওর সম্পর্কে আপনি আমাকেও লিখতে পারেন, এখানে আমার আহ্বায়ককে লিখতে পারেন, এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এটা পাঠাইতে পারেন। আমরা চাই, এই যে কথাটা বললাম, যে আপনাদের টাকা, অর্থাৎ তাতে কি আমার রাশের, সে এটা গেঞ্জি কিনছে, টাকা দিছে, প্রস্তাব করতে গেছে, টাকা দিছে, জানেন নাকি? কত টাকা লাগে না? তাই মনে হয় নাকি? লাগে। হ্যাঁ, এখানে প্রস্তাব করতে টাকা লাগে। যে জায়গাটা প্রস্তাব করছেন, ওই জায়গাটা কিন্তু রাষ্ট্রীয় টাকা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এমনি না। কিন্তু তাহলে এই যে আমার কষ্টার্জিত টাকা, আমার প্রস্তাব করার টাকা অবৈধভাবে লক্ষ লক্ষ লোক খাবে, এটা টাকাটা সে আত্মসাৎ করবে। এই জন্য কিন্তু আমাদের সংগ্রাম। এটা আমরা কোনদিন পারবো কিনা জানি না। তবে একটা জিনিস, যে মহামানব পাকের ইয়েতে নিয়ে আমরা এটা করছি, আমরা নিয়োগ করেছি যে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বিতাড়িত করবো পুরো গভর্নমেন্টকে আমরা বলবো যে তোরা ভুয়া মুক্তিযোদ্ধা ইয়ে করো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 13,900 হলো যোদ্ধা, হলো মুক্তিযোদ্ধা। এর মধ্যে কত, মানে কি বলবো, 60% থেকে 70% ভুয়া জাল। 54 বছর পরে যোদ্ধা হবে মুক্তিযোদ্ধা, 52 বছর পরে, অনেকে 52 বছর মুক্তিযোদ্ধা হয়েছিল, 50 বছর পরে, 50 বছর পরে অনেকে আবার যোদ্ধা হবে হয়েছে 50 বছর পরে। এই যে জালিয়াতি, এই জালিয়াতি করে কি করছে, রাষ্ট্রীয় জনগণের সম্পদ, জনগণের অর্থ, এটাকে অপচয় করে। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে আমার টাকা, আপনার টাকা, আমার মায়ের টাকা, আমার বাবার টাকা, আমার ভাইয়ের টাকা, আমার বোনের টাকা। এটা বিষয় গেল, এগুলো ভালো করে দেখবেন, বিষয়টা দেখবেন, আর সার্বিক সহযোগিতা করবেন, আসবেন। আরেকটা জিনিস, যে আমরা কমিটিটা একটু ঘোষণা করে আচ্ছা, ঠিক আছে, বাবা বলছি, ভুলে গেছে। কমিটিটা এখন ঘোষণা দিচ্ছি, হ্যাঁ। তো এখন যাই হোক, তো এখন বিষয়টা হলো এটা, যে আমরা সার্বিক একটা সহযোগিতা চাই আপনাদের। আর একটা জিনিস কি জানেন, আমি কিন্তু ভুল করতে পারি। আমি সাংবাদিক হিসাবে অনুরোধ করবো আপনাদেরকে, যে আপনারা বলবেন যে সোহেল ভাই, নির্দ্বিধায় বলবেন, সোহেল ভাই আপনি যে বক্তৃতা করছিলেন, বলছিলেন যে ভাই ভুল করলে ধরবেন, ভুলটা ধরে দিই, তাতে আমি এটা আমি যেন অতীতের মতো, অন্যদের মতো যেন স্বার্থতা ভ্রমণ করি না, এটা যেটা যেন দোয়া করবেন, যে আমি যেন অন্যায়ভাবে মুক্তিযোদ্ধাকে টাকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে, ভুয়া বিড়ম্বনা তৈরি করে, আমি যেন পালন করে না। এটা গেল একটা। এখন আমি কমিটিটা করতেছি, কমিটিটা আমরা সরকার কমিটি এখানে আছে, আমাকে এখানে আছে, কমিটিটা থেকে দিচ্ছে, অনেকে দেখেনি না, বলতেছি কমিটিটা আমাদের কোনো, এই কমিটিটা আমরা ডিসিকে সাবমিট করার পর কমিটির ডিগ্রি আমি এই বলতেছি। এখানে কমিটি হলো, আমি হলাম আহ্বায়ক, অর্থাৎ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট ইউনিট কমান্ডার আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম কানু, বীর মুক্তিযোদ্ধা। তারপরে আমাদের, আমি পরিচয় করতেছি, আমার যুগ্ম আহ্বায়ক হলেন জনাব সিরাজুল হক, ইনি একজন প্রাক্তন হেডমাস্টার। সিরাজুল হক তিনি প্রাক্তন হেডমাস্টার স্কুলের এবং বিএসসি টিচার, ভালো। এবং আরও খুশি হবে যে আমার সাংবাদিক গ্রাজুয়েট শ্বশুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে সদস্য সচিব হলেন বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, যিনি চাউল ব্যবসা করতেন, ঘোষণাবাদের বড় ব্যবসায়ী। এখানে হলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, ইনি হলেন তিস্তায় বাড়ি, উনি আর্মিতে চাকরি করতেন। দুঃখের বিষয় যে ওনার আজকে ওনার ভাইরা মারা গেছে। হ্যাঁ, উনি আমাকে সকালে ফোন দিচ্ছে, ভাই আমার ভাইরা মারা গেছে। তো ভাই যেহেতু মারা গেছে, হচ্ছে তো বড় কিছু নাই, আপনি চলে যাবেন। হ্যাঁ, ঘরে চলে যাবেন। তারপরে হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, অরিজিনালি সে মেয়র অফ আসাম, এখানে সেন্ট্রাল রেলে চাকরি করতো। হ্যাঁ, এবং এখান থেকে মুক্তিযুদ্ধ করছে সে। আমি তার বাড়িতেও গেছিলাম, আসাম। আচ্ছা, তারপরে হলো আরেকজন হলো বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান। মেহেরুজ্জামান বাড়ি হলো মোগরাহাটে বাড়ি হলো মেহেরুজ্জামান।
সে আমরা আমরা দেখি তারা কিন্তু ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এটা খেয়াল রাখবেন। তারপরে হলো এখানে হলো বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইনি অসুস্থ, ওই জন্য আসতে পারেন না, উনি মেডিকেল কলেজ থেকে আসতে পারেন না। তারপর হলো বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক হাতিবান্ধা, এই আমার রশিদুল ভাই হাতিবান্ধা। আচ্ছা, তারপর হলো বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, সিদ্দিক ভাই আমার, সিদ্দিক ভাই হলো আমার ক্লাসমেট, বান্ধব বন্ধু, একসাথে পড়াশোনা করছি, বুঝছেন। তারপর হলো বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের, কাদের ভাই হলো আদিল ভাই, কাদের ভাই কই, কাদের ভাই আদিল ভাই। আচ্ছা, এর এখানে একজন আছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুর রশিদ, অনেকে চিনবেন ওনাকে আপনারা, পিন্টু ভাই। হ্যাঁ, পিন্টু ভাইকে রাখছি, কিন্তু পিন্টু ভাই উনি ঢাকায় অবস্থান করার কারণে উনি আসতে পারেন নাই এবং উনি পরবর্তীতে আমাদের সাথে যোগ দিলেন। তো যাই হোক, আমরা 11 জনের মধ্যে আজকে আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি 8 জন কি 8 জন উপস্থিত হয়েছি। তো এখন এই কমিটি কার্যক্রম করবে। আমরা আগামীকাল ডিসি সাহেবকে আমরা পত্রগুলো দেবো, সেখানে যে পত্রগুলো নিয়ে আসলে দেবো, দেওয়ার পর ডিসি সাহেব যদি মনে করে যে ওরা খুলে দেওয়ার লোকে খুলে দিবে, আর যে মনে করে যে না খুলে দেওয়ার দরকার নেই খুলে দেবেন, আমরা এইভাবে চাপ। বুঝলো, আমাদের স্বল্পকালীন সময় আমাদের ওটা দখল করে ওকে বসতে হবে, এরকম মানে নেই। আমরা বলি খাওয়া একটা কথা বলি, আচ্ছা এটা খুলো, এটা একটু অন্য কথা বলি। আচ্ছা শুনে, সবগুলো জিনিসগুলো পত্রিকা দিয়ে না, বুঝলেন কেন, কিছু বিষয় আছে কি সবগুলো দেওয়া যায়। হ্যাঁ, না প্রেসিডেন্ট করে দিতে হবে না ভাই, এটা বলতে হবে প্রেসিডেন্ট পুরো লিখতে হবে। তাহলে লাইভ করে বন্ধ করে বিগত এই মানে 54 বছরে মুক্তিযোদ্ধা সংসদের যে অবস্থা যেটা এটাকে তারা একটা বাণিজ্যিক এটা ইয়ে করছে, বাণিজ্য করার জন্য, অর্থ ইনকামের জন্য, দুষ্কর্ম করার জন্য, মদ খাওয়ার জন্য এই জায়গাটা স্থান দিব। আপনারা জানেন যে 48টা আমাদের মুক্তিযোদ্ধা সংসদের আক্রমণ করছে, 48টা। আচ্ছা বলেন তো দেখি, মুক্তিযোদ্ধা সংসদে কারো কোনো প্রতিদ্বন্দ্বী? এরা জাতির শ্রেষ্ঠ সত্তা, এরা কি জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রতিদ্বন্দ্বী, জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী? মুক্তিযোদ্ধা সংসদ হলো সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ সংসদ। সেখানে যদি আমি যদি সঠিকভাবে কাজ না করি, দালালি করি, মানে আমি যদি দলদাসে পরিণত হই, দুষ্কর্ম করি, এটা যদি হাতিয়ার হিসেবে ব্যবহার করি অন্যায় দুষ্কর্ম করার জন্য, তাহলে সম্মান থাকবে? আচ্ছা হ্যালো, আমি আমার বক্তব্য শেষ এখানে। আমরা যদি প্রশ্ন করেন, আমি কেন বললাম, যে কারণে 48টা মুক্তিযোদ্ধা সংসদে আক্রমণ করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, লালমনিরহাটে আক্রমণ করেছে। এটা কিন্তু হওয়ার কথা না। আজকে বিসিবি আক্রমণ করছে কেউ, এটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, এই যে আমার এই প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠান দলীয় আমি সহসভাপতি, বুঝছেন? এটা কেউ আক্রমণ করছে? আমার যে কাজ ঠিক না, আমার শুধু মানবে না কেন? আজকে শেষ কথাটা বলি, এখন আমি তো অনুরোধ করবো আপনাদেরকে, আমি যে বিষয়গুলো বললাম এর প্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আমরা করতে পারেন। ধন্যবাদ। হাবিজ ভাই যেটা ছিল, হ্যাঁ, যেটা হাবিজ ভাই এখানে সংগঠনটা আছে, এই সংগঠনটা মনে করছে যে সংসদটা তাদের দখলে চলে গেছে, কিন্তু পরবর্তীতে যখন এটাকে আহ্বায়ক কমিটি করা হয় তখন কিন্তু এটা ইয়ে হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস কি, এগুলো সুদীর্ঘ দিন ধরে একটা জিনিস বুঝতে হবে কিন্তু ভাই, সুদীর্ঘ দিন ধরে আজকে 7-8 বছর থেকে ডিসিরা এই সংস্থাটা পরিচালনা করে, মন্ত্রণালয়ের চিঠি দিচ্ছে, চিঠি দিয়ে সহযোগিতা চাইছে। হ্যাঁ, ওই সিডিটা পরে বাতিল করে নতুন একটা সিডি দেওয়া হয়েছে, সেই সিডিটা ইমপ্লিমেন্ট হবে, একটু সময় লাগতে পারে। এই সাংবাদিক নিজের পক্ষ থেকে একদম বলা, তো আমি আপনাদের অবগতির জন্য, আমি আপনার প্রশ্নের অবগতির জন্য প্রেক্ষাপট সৃষ্টি করতে হচ্ছে। সেটা হলো যে আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি বিএসসি পরীক্ষা দিয়েছিলাম। পরবর্তীতে আমি যে ট্রেনিং গ্রহণ করি, আমার বডি নম্বর ছিল 22/1, 1 মানে যে কমান্ডার, আমরা তো 25 বলি মানে আপনার। তার পরবর্তীতে আমি লালমনিরহাট জেলায় কোম্পানি কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার বেশ ছিল এখানে কুড়িয়াঘাট সাপারহাট বিভিন্ন এলাকায়। তো তার পরবর্তীতে সংসদের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমি বসবাস করেছি। আপনি কি কথাটা বলছেন?
যে তার আগে একটা কথা বলি, ওই আপনার প্রশ্নের উত্তরে, যে আমাদের এই এলাকায় হাতিবান্ধার একজন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আমার বন্ধু মানুষ, সচিব ছিলেন, উনি আমাকে বলছিল যে আমরা লালমিহাট জেলার সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে এটা একত্রিত করা যায় কিনা, সংগৃহীত করা যায় কিনা, সমাবেশ রাখা যায় কিনা পরিচিতির জন্য। তো এই পরিস্থিতি করতে গিয়ে তখন যেটা সংসদ ছিল, আশরাফ হল কমান্ডার, নেতৃত্বে একটা কমান্ডার ছিল, মানে ইউনিট কমান্ড ছিল। তো তখন যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের একটা প্রস্তাবনা ছিল, সেটি হলো যে আমরা একটা ওই সমাবেশ উপলক্ষে একটা পুস্তিকা, একটা বই বের করবো, স্মরণিকে বের করবো, সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা হবে। তো আমি স্বয়ং নিজেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে গিয়ে সারা বাংলাদেশের যে প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের তালিকাটা তৈরি করি, এবং সেই সঙ্গে তালিকার থেকে লালমিহাট জেলার মুক্তিযোদ্ধা দ্বারা তাদের একটা তালিকা তৈরি করি, এবং সেটা রক্তলাল বইয়ে আমি মানে করি, এবং সেই রক্তলাল বইয়ের সম্পাদক আমি। তাহলে ওখানে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে পঞ্চম খণ্ডে আমাদের কিন্তু এই এলাকাটার মুক্তিযোদ্ধার নাম ছিল। তো সেখানে আমি দেখেছি যে ৬৯,০০০ মুক্তিযোদ্ধা, কত ৬৯,০০০ হলো এরা ফ্রিডম ফাইটার, যারা সশস্ত্র যুদ্ধ করে, মানে ট্রেনিং করে। চুপ করো। পরবর্তীতে এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় তারা থাকার পরে তারা কিন্তু এই তখন তো এই মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়াতে থাকে। কিভাবে বাড়ায়? এখন মনে করেন আমাদের সর্বপ্রথম মনে করেন হাসিনা সরকার যখন আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসলো, আসার পর একটা ঘোষণা দিয়ে যে সবাই মুক্তিযোদ্ধা, বা সবাই মিলে যারা ট্রেনিং করছে তারা মুক্তিযোদ্ধা, আপনার মানে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরি, আপনারা অতগুলো ব্যাখ্যা আমি দেবো, সংক্ষেপে বললে বুঝতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরিতে তারা মুক্তিযুদ্ধ বানাইছে। এই মুক্তিযুদ্ধ বানাইতে গিয়ে দেখা গেল যে আমরা হারিয়ে গেলাম। আমরা কারা? আমরা যারা অরিজিনালি মুক্তিযুদ্ধ আছে, সশস্ত্র সংগ্রাম করেছি, প্রতিরোধ করেছি, আমরা কিন্তু হারিয়ে গেলাম, আমাদের নাম বুঝতে নাই। এখন ভুয়া মুক্তিযোদ্ধা সরাসরি হয়ে গেল, এবং কারা করলাম? আমি না হলো আমার মতো স্বার্থান্বেষী অর্থনীতি মুক্তিযুদ্ধ ছাড়া এরা কি করতো? এটাই করতো। আপনারা নিশ্চয়ই আপনারা জানেন, আমি আগেই বলেছি যে আমি কোম্পানি কমান্ডার ছিলাম। আমাদের লালমিহাট জেলায় ৩-৪ জন কোম্পানি কমান্ডার ছিল, বেশি ছিল না। আমার আন্ডারে মেজবা, আমার আন্ডারে আমি তার কোম্পানি কমান্ডার ছিল। আমার আন্ডারে মেজবা কি করেছে? আমার যুদ্ধ করেছে, তার আমি কমান্ডার ছিলাম। এইরকম মনে করেন যারা পরবর্তীতে কমান্ডে এসে তারা কি করলো? ব্যক্তির স্বার্থে বিভিন্নভাবে মানে সব তারা আস্তে 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 মুক্তিযুদ্ধ বিভিন্ন মানে সরকারের মদত পেয়ে এটা করলো। যেমন সর্বপ্রথম আমি আপনার উদাহরণ দিই, আপনারা নিশ্চয়ই জানেন মুক্তিযুদ্ধকালীন সময় যে সরকার ছিল, সেখানে যারা কর্মচারী ছিল তারা তো মুক্তিযুদ্ধ। পরবর্তীতে আলহাজ গলিবুদ্দিন আহমেদের নাম শুনেছেন, যিনি সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন গালিবুদ্দিন। তিনি নিজে স্বয়ং আমার সামনে কয়েকজনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাই। কিভাবে? মুজিবনগর কর্মচারী হলে মুক্তিযোদ্ধা, চাকরি হতে ওনাকে বলছে যে আমার ছেলেটা চাকরিতে অমুক করেন, আর নিয়ে গিয়ে বিভিন্ন সার্টিফিকেট সংগ্রহ করে ভুয়া মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধা বানাই ফেলেন। পরবর্তীতে আমার এক বন্ধু এখন আপনার সেই সময় যখন যেমন আমি একটা সাক্ষী, এখানে মুক্তিযোদ্ধা সমাবেশ হয় তালিকা করতে, কানু ভাই উঠে ভুয়া মুক্তিযোদ্ধার নাম বলবো না, নাম বললো, কানু ভাই উঠে কিন্তু প্রতিবাদ করলো যে উনি মুক্তিযোদ্ধার নাম, আমরা আমাদের আমি বলতেছি আপনার প্রশ্ন ওনাকে কিন্তু কেউ সাপোর্ট দিল না, আমার কথাটা সেও কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমার কথাটা তো আপনার কথাটা তো আমাদের আমি সাপোর্ট দিছি কি দেই নাই তা আমার বক্তব্যের মধ্যে চলে আসতেছে। বলেন। আচ্ছা, তাহলে কার কথা বলছিলাম? উনি মুক্তিযুদ্ধ বানালেন। পরবর্তীতে
মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধা লিস্ট করতে হবে না? কখন কিন্তু উনি করলে আমার তখনকার ইউনো কালীগঞ্জের শাহজাহান সাহেব ছিল, তেনার নেতৃত্বে একটা মানে বাছাই হলো। এখন ওই ভদ্রলোক ওই যদি মুজিবনগর এইভাবে কোন মুক্তিযুদ্ধ না আসি যখন আবেদন করলে আমি গিয়ে ভোট দিতে চান, আপনার কথা পরিপ্রেক্ষিতে বলছি, আমি গিয়ে ভোট দিতে অসম্ভব। কেউ যে সে তো ছিল না, সেদের তার ঠিক আছে। আমি যখন শাহজাহান সাহেবকে বললাম আপনি রেডি করেন, বিভিন্ন এলাকায় তাকে বলেন যে সে জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধের ব্যবহার করে গেছিল কিনা। অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই শাহজাহান সাহেবকে, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাই, তিনি আমার কথা মেনে দিয়েছিলেন। একজন অফিসার হিসাবে তিনি যাচাই করে দেখছেন যে তিনি মুক্তিযুদ্ধকালীন সময় কোনো মুক্তিযুদ্ধ করেন নাই। ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে, ভুয়া সার্টিফিকেটের মধ্যে তিনি মুজিবনগর কর্মচারী হিসেবে কি করলেন, তিনি চাকরি করলেন, তিনি মুক্তিযুদ্ধে আসছেন। তখন তিনি কি করলেন যে তাকে পড়া হলো যে আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার চাকরি হারিয়ে যাবে, কারণ সে ভুয়া। যদি মুজিবনগর কর্মচারী হিসেবে ভুয়া হয়ে ভুয়া যদি প্রমাণিত হয় তাহলে সে তো জীবনে যে চাকরি করতেছে তার চাকরি নষ্ট হয়ে যাবে না। তো যাই আমি সেদের সেই সময় আমার মুক্তিযোদ্ধা কালীগঞ্জের টুলু নাম শুনলেন, নাম পরিষ্কার বলছি, সে আমার চ্যালেঞ্জ করেছিল না আপনার কথা এটা খাটতে পারেন না কেন, তাহলে উনি যেহেতু কাগজপত্রের সব হচ্ছে, কাগজপত্রের তো মুক্তিযুদ্ধ হয়, ব্যক্তিগত মুক্তিযুদ্ধ কয়জন হয় সেটা বলেন। এই আমি নাম ধরে তো বলছি, আমি তো যাদের নাম বলছি তাদের এলাকায় এখন যদি বিশেষ করে তখন সেটি আমার বৈরী হয়ে গেল। আমি বলবো দেখেন কাগজপত্রের তৈরি যে মুক্তিযুদ্ধ হয়ে যায় সবাই মুক্তিযুদ্ধ। এমনি ভাবে বাংলাদেশের রাজ্য যখন হাসিনা সরকার আসলে বিভিন্ন মুক্তিযুদ্ধ বানানো আমাদের মাধ্যমেই বানাই, আমরা মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে এই মানে ভুয়া মুক্তিযুদ্ধ সৃষ্টি করা হয়। এর পরবর্তী যত সরকার আসছে তারা কিন্তু কেউ কারোর এই সুযোগটা ছাড়ে না। এইভাবে দিনের পর দিন আমাদের মুক্তির সরকার কানু ভাই যেটা প্রথমে আপনাদের সাথে কথা বলেছে যে লাখে লাখে হয়ে গেছে। আজকে আমাদের এই যে আমি আজকে এই সংসদে যে কানু ভাই হয়তো আমাকে ডেপুটি কনভেনার হিসেবে যে হয়তো উনি চিন্তা ভাবনা করেছেন, তো আমি তাকে ধন্যবাদ। কিন্তু কথাটা আমি কেন এসেছি আজকে, আমি এই জন্যই এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যিনি মুখ্য চিকিৎসক মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, আপনারা অনেকেই জানেন, আমরা সঙ্গে কিন্তু জানেনই, তার দায়িত্ব নেওয়ার পর তিনি ঘোষণাই করলেন যে এই সব বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে লাখ লাখ সব এক হতে পারে না, সব মুক্তিযোদ্ধা না। উনি ঘোষণা দিলেন যে অরিজিনাল মুক্তিযোদ্ধা আমাকে বাইরে করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনছেন, তার পরবর্তীতে দেখা গেল যে দুইটা শ্রেণী করার কথা, যেটা অরিজিনালি সশস্ত্র সংগ্রামে মুক্তিযুদ্ধ করেছেন তার একটা শ্রেণী, তারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, আর বাকি যদি কোনো মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে সহযোগী মুক্তিযোদ্ধা। এটা কি আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, এটা তো আপনাদের জানারই কথা। তাহলে এখন এই অন্তর্বর্তী সরকার কি করবে জানি না। এখন আমার মনে হয় যে আমার এখানে আসার কিছু কারণ হলো আমি এত কষ্ট করে বাজি রেখে জীবন বাঁচতে রেখে আমি যখন যুদ্ধ করি মোগলের এলাকে যখন যুদ্ধ করেছি, তো আমার সামনে কিছু মানে মাথার উপর কত ভুলে গেছে, আমার অনেক ছেলে আমি হারিয়ে ফেলেছি। সেই মুক্তিযুদ্ধ যদি অরিজিনাল মুক্তিযুদ্ধ বাদ দিয়ে আর ভুলে কিছুই করে নেই সে যদি হয়, আর আমার সামনে যদি হয় তাহলে আমাকে কতটুকু আমি কাবু হবো আমার মানুষের ক্ষেত্রে। সেই কারণে আমার চিন্তা করছি যে এই গভর্নমেন্ট যাচ্ছে বা এই গভর্নমেন্টের একটা নীতিমালা দেখতেছে বা এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যদি দায়িত্ব আছে যে আসলে প্রকৃত কিছু মুক্তিযোদ্ধা এখন সঠিকভাবে তৈরি করার বাকিগুলো যারা, তো এইটা যদি আমার শ্রেণী বিভাগ করার জন্য সত্যিকার অর্থে যদি কেউ মুক্তিযুদ্ধ হয়ে থাকবো শ্রেণী বিভাগ করার জন্য, তো আমার মনে হয় এই শ্রেণী বিভাগের মধ্যে যদি আমরা দেখতে চাই যে প্রায় যে আমরা তারা সশস্ত্র মুক্তিযোদ্ধা আজকে যে কারো হয় যেটা তিনটে নীতিমালা দিলেন, এই তিনটে নীতিমালার মধ্যে যারা করবে তারা এই সংসদে থাকবে। আমরা সশস্ত্র মুক্তিযোদ্ধা হ্যাঁ, আমরা যদি আমাদের নীতিতে আমরা ঠিক থেকে যদি আমরা এটা ভুয়ো করতে বাদ দিতে পারি সেটা কি হবে আমাদের জাতির জন্য একটা মঙ্গল হয়। আজকে মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযুদ্ধ সভা এই সমস্ত কারণে জনগণের কাছে আমরা লজ্জিত, জনগণের কাছে আমরা প্রতিপন্ন, আমরা মুখ দেখাতে পারি না। আমি নিজেই কোন রাজনৈতিক দলের সদস্য, আমি মানে স্পষ্ট বলতে পারি না, আমি এখনো এলাকায় বলি না আমি মুক্তিযোদ্ধা, কারণ আমার যাহা কিছু করেছে আমার এলাকায় একটা কথা বলি জানেন, প্রতিবাদ করেছি আমার এলাকায় অনেকে আছে। আমার এলাকায় একটা হানিফ চেয়ারম্যান নামে একটা চেয়ারম্যান ছিল, গোলাম মর্তুজা হানিফ, ভোটবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সেই দিনে জামুকের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে। আমি প্রতিবাদ করেছি, বিভিন্ন জায়গায় কষ্ট করেছি,
মুক্তিযোদ্ধা বানানোর ইন্ডাস্ট্রি হলো জামুকা, সেখানে পর্যন্ত দরখাস্ত করেছি এবং সেইখানে জামুকের যারা সদস্য তাদের প্রত্যেকের কপি দিয়েছি। হয় নাই রাজনৈতিক কারণে হয়নি। কেমন আছে? 2 লাখ টাকা করে নিচে মুক্তিযোদ্ধা বানাইছে। হ্যাঁ ঠিক আছে। 2 লাখ টাকা নিচে মুক্তিযোদ্ধা আবার শোনেন, এই মুক্তিযোদ্ধা বানানোর পিছনে যারা ইউনিট কমান্ডে থাকে, থানা কমান্ডে থাকে, তাদের আমাদের রশিদুজ্জামান কি শিক্ষাজীবন জানেন আছেন কি? আছেন শুনবার হতো। ওই রশিদুজ্জামানকে বলছিলাম যে ভাই হানিফ কিভাবে মুক্তিযোদ্ধা হলো? আপনি তো আমাদের উপজেলা কমান্ডার, আপনার সুপারিশ ছাড়া তো হতে পারে না। উনি বলছেন না আমি তাকে সুপারিশ করি না। আমি বললাম এটা আপনি একজন প্রিন্সিপাল মানুষ, আপনি কিভাবে এটা বলতে বললেন যে সুপারিশ ছাড়া জামুকে কিভাবে আপনার ওই ইন্ডাস্ট্রিতে কিভাবে ওনাকে কারখানায় ওনাকে মুক্তিযোদ্ধা বানায়? তাহলে না আমি করে দিই না ভাই, আমি করি আমি জানি না, আমি আসলে সব জানি, আসলে সব সবই করেছে, কিন্তু তার নিজের স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য করেন। এইভাবে মুক্তিযোদ্ধা বুঝলেন, এইভাবে আস্তে 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 বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়ে এই যে মনে করেন আমাদের যারা দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধা, আমি আজকে হয়তো কারণ হয়ে আছেন, ইনি যে 2 দিন পরে লাখ লাখ টাকা নিয়ে এরকম কিছু করবেন না, তো মনে নেই। এরকম আমার সরল বিশ্বাসে এটাকে যতগুলো কমান্ড করেছি, আমরা মনে করেছি তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবেন, কিন্তু করে নাই। বরং মুক্তিযোদ্ধার মধ্যে বিভেদ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়িয়ে আজকে রাষ্ট্রীয় টাকার থেকে কোটি কোটি টাকা তছনছ করছে। তো যাই হোক, আজকে আমাদের যে আনু ভাই যেটা বলছেন, সেই যদি সামান্যতম হইলেও যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রের জন্য কিছু করতে পারে, এই আশায় আমরা আজকে এই নতুন করে যে নবগঠিত যারা ইউনিট কমান্ডের সদস্য হয়েছে, বা আমরা চিন্তা করার চেষ্টা করবো যাতে করে এই অপরাধগুলো সরকারি থেকে আমরা বিভিন্ন অপরাধগুলো কোনোদিনই না আসে, আমাদের ভালো কাজ করতে হবে এবং করতে না পারলেও আমাদের ইচ্ছা থাকবে, আমাদের উদ্যোগ থাকবে, আমাদের আমরা একনিষ্ঠভাবে সততার সাথে এই দায়িত্ব পালন করব। ধন্যবাদ। আমি আপনারা যেহেতু প্রেস বিভিন্ন প্রেস একটা প্রশ্ন ছিল, না না সে আমি শেষ করি। যেহেতু আপনারা সবাই এখানে আসছেন, এখানে আপনার অনেক মানে সাংবাদিক আছে, আপনাদের আমি যেমন কথা বলছি, আপনাদের অনেকেই সাংবাদিক আছে, আপনাদের অনেক পত্রিকার সাথে আমি প্রতিদিন পত্রিকা পড়ি। আচ্ছা, হ্যাঁ বলেন। আপনাকে আসসালামু আলাইকুম। আপনি একজন সিনিয়র মুক্তিযোদ্ধা। আমি যে কথাটা বলি, প্রশ্নের শেষ নাই। আপনাদের যদি ধৈর্য থাকে, ইন্ডাস্ট্রি শোনেন প্লিজ, যখন যে সরকার আপনাদের যদি ধৈর্য আছে থাকে, আপনাদের যে ধৈর্য থাকে, এই বাংলাদেশের ইতিহাসের থেকে মুক্তিযুদ্ধ থেকে সম্পর্কে আমি অনেক তথ্য আমার জানা আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, যদি আপনার ধৈর্য থাকে আমি চেষ্টা করব বাস্তব কথাটা আপনাদেরকে তুলে ধরা। যেমন খালি একটা প্রশ্ন হয়ে যায়, দুইটা বলে শেষ। আমি বলছি তো, আমি তো বলবো আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, উনি যে প্রশ্ন করেছেন, উনি যেটা আমি যেটা আপনার প্রশ্ন করেছি, আপনার প্রশ্নের উত্তর তো প্রথমেই দিচ্ছি। প্রশ্ন করেছেন যে আমাদের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ উনি মুক্তিযোদ্ধা, উনি কিভাবে বলেন? আচ্ছা, এইটার উত্তর হলো উনি মুক্তিযোদ্ধা হয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু কিভাবে হয়েছে? 1900 যখন রাষ্ট্রীয়ভাবে দেশ শেখ হাসিনা ক্ষমতায় নিল, ক্ষমতা নেওয়ার পরে উনি মুক্তিযোদ্ধা বানানোর সংজ্ঞা দিলেন, ক্যাটাগরি করলেন। 1 নম্বর ক্যাটাগরি দিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি যদি কেউ মুক্তিযুদ্ধের সংগঠক হয় তিনি মুক্তিযোদ্ধা হবে। এই নুরুজ্জামান আহমেদ মুক্তিযুদ্ধ সংগঠনের একজন সন্তান হিসেবে সে নিজেকে বলছে যে আমার বাবা সংগঠক ছিল, আমি ওনার বাবা সংগঠক মানে মুক্তিযোদ্ধা। উনি বলছে যে আমিও সংগঠক ছিলাম, আমি মুক্তিযুদ্ধ জানি কিন্তু সংগঠন করেছি বাবার সাথে। এই মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে উনি কিন্তু মুক্তিযোদ্ধা। আপনি বলেছেন সংগঠনের ছেলে হিসাবে, সংগঠনের ছেলে, কিন্তু উনি বলছে যে আমিও বাবার সাথে আসলে তিনি করেন নাই। না না, আসলে তিনি করেন নাই। আমার কথাটা বুঝতে পারছেন? আসলে অরিজিনালি কিন্তু করিমউদ্দিন আমার সংগঠক ছিলেন। উনি যে প্রকৃত সংগঠক ছিলেন তার আমি একটু আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছিলাম, আমরা নিজেরা গেছিলাম। কিন্তু ওই যে একটা সূত্র পাইল সংগঠন হলে কি হবে, মুক্তিযুদ্ধ হওয়া যাবে। এখন সংগঠনের পিতা, এখন উনি তো যুদ্ধ করেন নাই, এখন ওই ফাঁকুনের কি বলেন আমি তখনকার দিনের যে কমান্ডার ছিল মানিক, তার ভাই, তাদেরই গোষ্ঠী, সে তখন তার একটা ক্ষমতা,
সেই অনুযায়ী সে তাকে সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধের তালিকায় তার নাম দিয়েছে। তা আসলে মুক্তিযুদ্ধ সমর্থনকারী। আসলে মুক্তিযুদ্ধ নয়, কোনোদিনই মুক্তিযুদ্ধ করে নাই। নেক্সট যদি কেউ ফেলছে আপনি কি সন্তুষ্ট? এটা হলো 7ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে যে গেজেট হয়েছে, গেজেটে কি বলা আছে? ডেফিনিশন অফ ফ্রিডম ফাইটার্স। ভালো শুনো, ফ্রিডম ফাইটার্স মিন্স ভাই কথা বলতে হবে না, শুনতে হবে। তাহলে আলাদা কথা বলবো, এটাকে এই ভাই এখন কথা বলে ফ্রিডম ফাইটার্স মানে এগুলো তো পাবে না, এগুলো অতিরিক্ত দলিল লিখবে, এগুলো পাবে কথা বলবো। আমি জিনিসটা বলতে তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে, প্রশ্ন করতে সুবিধা হবে। আমাদের জ্ঞান না থাকে প্রশ্ন করতে কেমন? ঠিক আছে, আমি ফ্রিডম ফাইটার্স মিন্স কে কথা বলতেছে কে? বলেন আপনি। ফ্রিডম ফাইটার মিন্স এনি পারসন হু হ্যাড সার্ভড অ্যাজ এ মেম্বার অফ এনি ফোর্স এনগেজড ইন দি ওয়ার অফ লিবারেশন। এটা সে হলো মুক্তিযোদ্ধা। যে ব্যক্তি যে কোনো সশস্ত্র বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই হলো মুক্তিযোদ্ধা। এবং যে কারণে কিন্তু আমরা ডেফিনেশন চেঞ্জ করছি, এখন কিন্তু এমপিদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বানাইছি কিন্তু এই যে বর্তমান যে আমরা চেঞ্জ নিয়ে আসছি এখানে। হ্যাঁ, তারপর যারা ফুটবল প্লেয়ার আছে তারা সহযোগী মুক্তিযোদ্ধা থাকবে। তারপরে যারা যারা বিভিন্ন জায়গায় শিল্পী, কোন শিল্পী ওই রাস্তাঘাটে শিল্পী না, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সে সহযোগী মুক্তিযোদ্ধা হবে। বুঝছেন? এখন যাই হোক, আলোচনা প্রশ্ন আছে কোনো? আর একটা জিনিস সাহেব পকেটে তিনি ক্লিয়ার করেছিল কি, যেখানে মুক্তিযোদ্ধা বানাইছে 22,000 এই কোর্ট রামনাইটও আছে। হ্যাঁ রামনাইট আছে। সে কোর্টের নির্দেশ কি যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা ভাতা বা অন্য সকল সুযোগ সুবিধা পাবে। আর একটা দিকে মুক্তিযোদ্ধা সুবিধাটা বলে কিরকম, মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেন হবে না আমার মুক্তিযোদ্ধা? সে আমি এই হাসানকে মনে করছি করে হাসানকে আমি কমান্ডার মুক্তিযোদ্ধা ভুয়ো মুক্তিযোদ্ধা বানাইলাম। আমাকে হাসানের কাছে 10 লক্ষ টাকা দিল, ভাই 10 লক্ষ টাকা ছিল। হাসান 10 লক্ষ টাকা দিল। 1 মাস পরে হাসান বললো যে ভাই ব্যাংকের ম্যানেজারকে বললো, ম্যানেজার সাহেব আমি তো মুক্তিযোদ্ধা হয়েছি না, আমার লোনটা কি পাবো না? আমি তো ভাই বলেন কি আপনি নেন। হাসান 10 লক্ষ টাকা নিয়ে গেল। হাসান কোনো খরচ আছে নাই, হ্যাঁ? তাহলে হবে না কেন বলেন? এইভাবে জালিয়াতি করে গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এক পরিবারে 4 মুক্তিযোদ্ধা। এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ বিন্দু সমাজের মানুষ সব যা হোক, যে প্রশ্নগুলো করতেছেন কিছুটা যেটা আমি জানি সেটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করি। সংক্ষিপ্ত সাইবার একটা আইন করছিল সরকার মুক্তিযোদ্ধা, কমান্ডাররা 2 লাখ 3 লাখ টাকা করে নিচ্ছেন আর কাকিবাড়ি সাইবার কোর্টে ওইটা জজ সাহেব অনুমোদন দিয়ে দিচ্ছে, ওইটা মন্ত্রণালয় কিছু টাকা খরচ করছে, এইভাবে মুক্তিযোদ্ধা। সেটা সেখানে মানুষের বলে কি আছে এখানে আমাদের এই যে সব বিষয় করা অভ্যর্থা, এটাকে আমি সমর্থন করি। কেন? যে মুক্তিযোদ্ধার যিনি মুক্তিযোদ্ধার সন্তানদের যাদের চাকরি হওয়ার তাদের তো হয়ে গেছে, আর তাদের হয়তো তারা হয়তো চাকরির মধ্যে তাদের কতগুলা যোগ্যতার ব্যাপার আছে, লেখাপড়া নাই। এখন এই যে মুক্তিযোদ্ধা হইতেছে, তাহলে আন্দোলনটা কেন না হবে? আর মুক্তিযুদ্ধ ছিল ইউনো হইছে, এসপি হইছে। আরে 53,000 মুক্তিযোদ্ধার বয়স মুক্তিযোদ্ধার সময় জন্মই হয়নি। শুনি আগে শুনি আগে শুনি আগে শুনি আমরা আচ্ছা, তারপরে এই যে আন্দোলনটা হলো ছাত্ররা, আরে ভাই কথা বলবো ভাই, আন্দোলনটা সঠিক ছিল। এই আমরা শুনুন না ভাই কথা মুক্তিযোদ্ধারা বিরোধিতা করে, তারা জেনুইন মুক্তিযোদ্ধারা তারাকে এই ছাত্র আন্দোলনটাকে প্রকাশ্য না বললেও যেটা ঠিক করছে। কারণ মুক্তিযোদ্ধার যাদের বেশিরভাগ ছেলে মুক্তিযোদ্ধার চাকরি বাকরি হয়ে গেছে, আর কিছু আছে তাদের যোগ্যতার ব্যাপার আছে না, হয়তো লেখাপড়া জানে না বা এরকমও তাদের পারে। কিন্তু এই যে মুক্তিযোদ্ধা বানাচ্ছে আর চাকরি নিয়ে আন্দোলন, ওই যে ব্যাংকের লোন 10 লাখ টাকা খরচ করলেই আবার ওই 10 লাখ টাকা লোন পাচ্ছে। এই ব্যাপারে কিন্তু মুক্তিযোদ্ধারা যিনি মুক্তিযোদ্ধারা দেয় না, এটা আমাদের কাছে দেয় না। এখন কথা হলো কি, মুক্তিযোদ্ধা হইতেছে তার কারণ এটা আমরা বানাই নাই।
কমান্ডাররা বানিয়েছে আর সচিব আছে এই বলে আমার বক্তব্য। আচ্ছা একটা জিনিস তথ্য বলি, ওই যে সাইড আমাদের সমাজ যখন মুক্তিযোদ্ধাকে বেগম কাউন্সিলে ছিলেন, ওনার একটা কথা ছিল প্রতিটা মুক্তিযোদ্ধাকে কোরআনের উপরে হাত দিয়ে ওরা ওয়াদা করাইছে, এখানে হাত দিয়ে কথা বলো যে অস্ত্র হাতে দিয়ে সশরীরে যে যুদ্ধ করছে তাহাকেই বলা হয় মুক্তিযোদ্ধা। আর আমাদের সরকার যারা আসলে নতুন নতুন যারা পানি খোয়াইছে, পায়খানা যাওয়ার পানি বদলা দিছে, এটা করছে ওটা করছে, তারাও মুক্তিযোদ্ধা। কিন্তু এটা কোনো ছিল না। আহাদ চৌধুরীর সময় আমি নিজেই কালীগঞ্জে আসছিলেন, হাজির বাড়িতে উনি ওয়াদা করাইছেন যে সশস্ত্র হাতে দিয়ে যারা যুদ্ধ করছে তারাই হয়ে মুক্তিযোদ্ধা। অনার্থক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে রাষ্ট্রীয় মানে দিয়া রাজতন্ত্র দিয়ে তৈরি হয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধা হলো ৮৬,০০০। আমাদের স্বাধীন হওয়ার পর ৮৬,০০০ মুক্তিযোদ্ধাকে ভারত থেকে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। টাকা দিচ্ছে মেলা, ৬০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকার, ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। সেখান থেকে আমাদের টাকাটা যখন আসলে আমাদের ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন। ৮৪,০০০ মুক্তিযোদ্ধা, ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত ৮৪,০০০ মুক্তিযোদ্ধা। আর এখন মুক্তিযোদ্ধা হলো ২,৫,০০০ 10,০০০-এর মতো। এটা কারা বানাই 2,31,000 কমতে কমতে এখন 2 লাখ 5,000 পার হয়ে গেছে। তাহলে চিন্তা করেন ৮৪,০০০ মুক্তিযোদ্ধা টিভিতে ভাই ঠিক আছে ভাই না না খালি যেমন সব সময় বানাইছে। ৭১-এর কথা বলতে গেলে আর এখনকার কথা বলতে গেলে অনেক আগে যেতে হবে। আমার বয়স তখন ছিল ১৫ বছর, আমি পরীক্ষা দিচ্ছি, আজকে তো বিরুদ্ধে হয়ে গেছি ৫৪ বছর। তখন আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু আজকে সবাই বিজ্ঞ, কিন্তু এখন ওই কেন্দ্রীয় কমান্ড কমিশনে আমি গেছিলাম, যেসব ছেলেমেয়েকে দেখছি আমার ছেলের চেয়েও তার বয়স কম, এরা মুক্তিযোদ্ধা। কি কই, আমি ৭ দিন ঘুরে আমার সার্টিফিকেট তুলতে ৩ মাস লাগছে। আমি ওই পর্যন্ত ঘুরে এসে বসে আসছিলাম, তারপর বিভিন্ন কাজে বাইরে গেছিলাম, সংসদের সাথে সংযুক্ত না, এখন অবসরে আসছি বাড়িতে, এখন এই সংসদে আসছি দেখি। আর আমার এই মুক্তিযোদ্ধা তৈরি করা, এই যে হানিফ চেয়ারম্যান তখন ছিল, ওর বাবা ছিল, ওর চাচা ছিল আইজল দেব, এমএনএ ছিল ৭৭ নির্বাচনে এমএনএ, ৭৩ নির্বাচনে এমএনএ। ওরা ৭১-এ যুদ্ধের সময় আইজলকে কিন্তু ইন্ডিয়া দেয়নি, আত্মসমর্পণ করে রংপুরে ছিল। আর তার ফাঁসি দেওয়া হলো কিন্তু হানিফ চেয়ারম্যান। এরা কিন্তু সব ছিল রংপুরে, এরা হলো মুক্তিযোদ্ধা। এগুলা কথা বলতে গেলে তো নিজে কিন্তু হয়েছে, ধন্যবাদ। আর একটা কাকিনায় কিন্তু দেশ মুক্ত হওয়ার আগের দিন আমরা কাকিনায় হাই স্কুলে ছিলাম, হ্যাঁ, ক্যাপ্টেন মতিউর রহমান ওখানে ছিল। ওখানে কিন্তু একটা রাজাঘাট ৩ জন না ৭ জন রাজাঘাট গুলি করে মারা হয়েছে তাকে। তারা রাজাঘাটে গণ আদালতে তাদের বিচার হয়েছে, গণ আদালতে। কিন্তু পরবর্তীতে ওখান থেকে কোনো খবর হয়ে গেছে ওখানে। এখন ওটা মুক্তিযোদ্ধারও খবর হতে পারে, মুক্তিযোদ্ধারই খবর হয়েছে। আমি কিন্তু ডিসি অফিসে যখন হয় আমি প্রতিবাদ করছিলাম, আমি করছিলাম ভাই আমাকে খবর করেছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যাই হোক ওখানে এটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকম মুক্তিযোদ্ধারা, কেউ পয়সা কামাই করছে, কেউ বড় লোক হয়ে গেছে, কেউ কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় আছে, মুক্তিযোদ্ধার অবস্থায় নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা শেষ আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডজাস্ট করা লাগবে, এমনি জাস্ট করলে কি হবে? উপস্থিত সাংবাদিক ভাইয়েরা বলি বলছি, যদিও আপনারা আমার ছোট, আজকে প্রেক্ষাপটেই বলছি, আপনারা আমার সালাম করুন। সালাম। সত্যি কথা বলতে কি, মানুষ আমরা যারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে বিবেক দিয়েছে, তুমি তোমার কাজটা আমি কই আমার ভাই ওই কথা বলতে স্যার আমার কিন্তু এই যে দুইজন ব্রহ্মপুত্র আছে উনি বাধা পাইতেছে যে উনি যে কথা বলছেন
ওর বাপকে তিস্তার নদী যে আমরা যোদ্ধারা ওই মানে চেয়ারম্যান ছিল, সেক্রেটারি ছিল, ওই এদিকে যখন মুক্তিযোদ্ধা সামনে আসতেছে ও পালিয়া তিস্তা নদী পার হয়ে চলে যাবে, তিস্তার চলে মুক্তিযোদ্ধা করিয়ে ওখানে মাইনে ওখানে ঢুকে রাখছে। তার ছেলে তার ছেলে সে বানিয়েছে কি এখন উপর লেভেলে কে বানিয়েছে এখন তো আমাদের জানা নাই। আমাদের আদিত ভাইয়ের বললাম হামিদ বললাম, তার কারিগরের হামিদ বললাম। আসসালামু আলাইকুম। আচ্ছা এখন আসসালামু আলাইকুম। উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা ভাই শুনো না ভাই, একটু কথা শুনো। এবং আমার এই যে সাংবাদিক শফিকুল ইসলাম কানু ভাই, আজকে এনার নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধা একত্রিত হয়েছি। আমাকে বলতে বলা হয়েছে, তারপরেও আমার বলতে লজ্জা করে, কারণ আমার মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমার খুব ঘৃণা বোধ হয়, খুবই ঘৃণা বোধ হয়। আমি যে একজন ফ্রিডম ফাইটার, আমি যে যুদ্ধ করেছি, আমাকে কয়েক জায়গায় গুলি দেওয়া হয়েছে। এই বাংলাদেশে এটার কোনো হয়নি, মূল্যায়ন হয়নি। আমরা অবহেলিত, লাঞ্ছিত। এখনো আমরা কোনো জায়গায় মুক্তিযোদ্ধারা গেলে তাদেরকে সম্মান করে না, উপরস্থ যারা অফিসার আছে তারা সম্মান পায় না। আমি মনে করব এই সাংবাদিক ভাই কানু ভাই উনি যে দায়িত্বটা গ্রহণ করেছেন, আমি আবারও অনুরোধ করব সাংবাদিক ভাইদের, আপনারা সকলেই মিলিয়ে এনাকে একটু সহযোগিতা করবেন, যাতে করে এই আমাদের মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক ন্যায্যতা যখন যে ক্ষমতা আসে মনে হয় উনি পৃথিবীর সকল ক্ষমতার মালিক। আপনি আমি যা আছে সবাই মুগ্ধ হয়ে গেল, ও বাদে আর পৃথিবীর কোনো লোক নাই। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বল জায়গা। এখন মনে করেন যে শুধু আওয়ামী লীগ সরকার করছে তা না, বিগত যারা সরকার ছিল সবাই করছে। আর এই যে আপনার মনে করেন এরশাদ পিরিয়ডে একটা সার্কুলেশন ছিল, ওই যে আপনার মনে করেন যে মুক্তিযুদ্ধের সহায়ক বা মনে করেন গিয়া মুক্তিযোদ্ধা যত উপজেলা পুলিশ অফিসার ছিল এই বাংলাদেশে সব মিলে হলো ওই আপনার হলো যে আপনার অস্থায়ী সরকারের চাকরি দিন। এগুলো বলিয়ে তো কোনো লাভ নাই। বিএনপি পিরিয়ডেও হয়েছে, আওয়ামী লীগ পিরিয়ডেও হয়েছে, কারো মাত্রা একটু কম, কারো মাত্রা একটু কম বেশি। তাই এখন মনে করেন যে একটা সংসদ সে কি করতে পারবে, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দায়িত্ব হচ্ছে এই ভুয়াদেরকে আইডেন্টিফাই করা। যেহেতু রাষ্ট্র